বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। ঢাকার উত্তরায় স্কুলে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনা, রাষ্ট্রীয় শোক ঘোষণা। আওয়ামী লীগ বিরোধিতা পুঁজি করেই কি রাজনীতিতে দাঁড়াতে চায় এনসিপি? এসব নিয়ে বাংলাদেশ ট্রেন্ডিং। সঙ্গে আছেন বিমান পরিবহন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল আলম এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কাজী মারুফুল ইসলাম। তাদের কথা তো শুনবোই, একই সাথে আপনারাও মতামত জানাতে পারেন বিবিসি বাংলার ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স হ্যান্ডেলে। এছাড়াও ভিজিট করুন বিবিসি বাংলার ওয়েবসাইট। বাংলাদেশের রাজধানী ঢাকার উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান একটি স্কুলে বিধ্বস্ত হওয়ার ঘটনায় এখন পর্যন্ত বিমানের পাইলট সহ অন্তত ১৯ জন নিহত হওয়ার তথ্য জানা গেছে। দুপুর ১টার কিছু পরে মাইলস্টোন স্কুলে আঘাত হানে বিধ্বস্ত FT-7 BGI বিমানটি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার দুপুর 1:06 FT-7 BGI বিমানটি উড্ডয়ন করে। নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবেই ওড়ার বেশ কিছুক্ষণ পর সেটি নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে আছড়ে পড়ে। ঘটনাস্থল থেকে সেখানকার পরিস্থিতি জানিয়েছেন বিবিসি বাংলার সংবাদদাতা মুকিমুল্লাহ হাসান। এটি হচ্ছে উত্তরার মাইলস্টোন স্কুলে যে জায়গায় বিমান বাহিনীর বিমানটি বিধ্বস্ত হয়ে পড়েছে, সেই জায়গাটাতে আমরা রয়েছি। আপনারা ঠিক এই মুহূর্তে যদি আমি একটু দেখাতে চাই যে এই জায়গাটির যে অবস্থা, স্বাভাবিকভাবে বিধ্বস্ত হওয়ার পরে এটি হলো স্কুল ভবন। সেই স্কুল ভবনের ঠিক ভেতর থেকে বের হয়ে এই বিমানটি বিধ্বস্ত হয়ে ঠিক এই জায়গাটিতে পড়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বিধ্বস্ত হয়ে যাওয়ার পরে বিমানের ভাঙা অংশ ঠিক এই জায়গাটিতে রয়েছে। আমাদের সঙ্গে আছেন বিমান পরিবহন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল আলম, তার কাছে আগে যাই। ওয়াহিদুল আলম, এই দুর্ঘটনা থেকে এখন পর্যন্ত যতটা তথ্য পাওয়া যাচ্ছে তাতে আপনার পর্যবেক্ষণ কি বলে? কোনো পর্যবেক্ষণ দাঁড় করানো যায় কিনা আদৌ আজকের দুর্ঘটনা নিয়ে? না, আজকের যে দুর্ঘটনা এটা অত্যন্ত মর্মান্তিক একটা দুর্ঘটনা এবং বাংলাদেশের সিভিল এবং মিলিটারি এয়ারক্রাফট যত অ্যাক্সিডেন্ট হয়েছে তার মধ্যে এটা সব থেকে আমি মনে করি মর্মান্তিক দুর্ঘটনা এবং এটা সারা জাতির বিবেককে নাড়া দিয়েছে। বিশেষ করে স্কুলের বাচ্চাদেরকে যেভাবে আমরা আহত হতে দেখেছি, নিহত হতে দেখেছি, এটা আমাদের কাছে সত্যি মর্মান্তিক এবং মর্মান্তিক ব্যাপার। আর এই ধরনের ঘটনা আমরা যতটুকু এখন পর্যন্ত জানতে পারছি যে হয়তো এয়ারক্রাফটটিতে মেকানিক্যাল প্রবলেম ছিল, যার জন্য পাইলট সেখানে তারা রিপোর্ট করেছিল, তাদের প্রবলেম রিপোর্ট করেছিল এবং শেষ চেষ্টা করেছিল এটা ল্যান্ড করানোর জন্য, কিন্তু সেটা সে করতে পারেনি এবং সেটা সাধারণত বিমান বাহিনীর বা এই ধরনের সশস্ত্র বাহিনীর তারা যে ধরনের ম্যাটেরিয়াল বা যে ধরনের অন্যান্য সরঞ্জাম ব্যবহার করে সেগুলো সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পাওয়া কঠিন। তারপরেও সামাজিক মাধ্যমে সাধারণভাবে কেউ বিমানটির বয়স, উড্ডয়ন কতদিন ধরে করছে, এগুলো নানান রকম আলোচনা আসলে সামনে আনছে। আপনি আমাদেরকে এই ব্যাপারে কোনো তথ্য দিতে পারেন? না, যে বিমানটা বিধ্বস্ত হয়েছে এটা চাইনিজ মেড একটা এয়ারক্রাফট, এটা ফাইটার এয়ারক্রাফট। যদিও এটা বহুলভাবে বলা হচ্ছে এটা ট্রেনিং এয়ারক্রাফট, আসলে কিন্তু এটা ট্রেনিং এয়ারক্রাফট না, এটা একটা রীতিমতো ফাইটার এয়ারক্রাফট এবং এটা ফাইটিং করার জন্য, আকাশে ফাইট করার জন্য, ইন্টারসেপ্ট করার জন্য এটা সুপারসনিক স্পিডের একটা এয়ারক্রাফট। কাজে এটা কোনো মতেই এটা ফাইটার ট্রেনিং এয়ারক্রাফট বলা যাবে না। বাট এটা হয়তো ওই যে পাইলট যিনি রান করছিলেন তার এই ক্যাটেগরিতে তার উত্তীর্ণ হওয়ার জন্য, সে কোয়ালিফাই করার জন্য এটা ছিল তার শেষ হয়তো ফ্লাইং উইথ দি মানে লোন পাইলট, সোল পাইলট হিসেবে এই এয়ারক্রাফটে তার আজকে কি করার কথা ছিল, সেটা করতে যেয়ে তিনি এই দুর্ঘটনায় পতিত হয়েছেন। এবং এই এয়ারক্রাফটে যদিও চাইনিজ মেড এয়ারক্রাফট, এটা একসময় অনেক ইউজ হয়েছে, বাট এটা আপাতত এই সারা বিশ্বের যদি আমরা দেখি, এটা বেশিরভাগ বিশ্বের যেসব চলেছে তারা কিন্তু সব ফেজ আউট করে দিয়েছে আর কি। অল্প দুই একটি দেশ হয়তো এখনো ব্যবহার করছে এই এয়ারক্রাফট। এগুলো অনেকটা অবসুলেট মডেল বলা যেতে পারে। আজকাল বর্তমান আধুনিক বিশ্বে, ইলেকট্রনিকের বিশ্বে এই ধরনের এয়ারক্রাফট অত ব্যবহার হয় না, অত ব্যাপকভাবে ব্যবহার হয় না বলছেন কাজী ওয়াহিদুল আলম, বিমান পরিবহন বিশেষজ্ঞ। যেই ভবনটিতে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেখানে শিক্ষার্থীদের ক্লাস চলছিল বলে জানা গেছে। মাইলস্টোন কলেজের প্রভাষক রেজাউল ইসলাম বিবিসি বাংলাকে জানিয়েছেন, ছুটির আগ মুহূর্ত বা ছুটি হবে এইরকম সময় ঘটনাটা ঘটেছে। প্রত্যক্ষদর্শী এবং দশম শ্রেণীর এক শিক্ষার্থী বিবিসি বাংলাকে জানান, ওই স্থানটিতে প্রাথমিকের ক্লাস চলছিল।
তাছাড়া কাছাকাছি অভিভাবকরাও ছিলেন, দেখে না যাক তার বক্তব্যটি। পরীক্ষা দিয়ে বের হয়েছি, বের হয়ে আমি দাঁড় হয়েছিলাম, আমার সামনে প্লেনের যে কালো মানে প্লেনে আগুন ধরা একটা প্লেন আমার একদম সামনে মানে বিল্ডিং এ আঘাত করছে। আপনি কি ক্লাসরুমে বসেছিলেন? না, আমি বাইরে দাঁড়িয়েছিলাম বিল্ডিং থেকে 10 হাত দূরে। আর আমার একটা বেস্ট ফ্রেন্ড যা পরীক্ষা হল একসাথে ছিল, আমার চোখের সামনে মারা গেছে। চোখের সামনে ওর মাথার উপর দিয়ে একদম প্লেন চলে গেছে। আর ভিতরে অনেকগুলো গার্ডিয়ান দাঁড়ায় ছিল, ছোটরা বের হচ্ছিল ছুটির টাইমে, গার্ডিয়ানদের সহ প্লেন নিয়ে গেছে একদম। শুনছিলাম একজন শিক্ষার্থীর কথা। কাজী মারুফুল ইসলামের সঙ্গে রয়েছেন। এই দুর্ঘটনাটা আসলে প্রথমত ব্যাপকভাবে নাড়া দিয়ে গেছে সাধারণ মানুষকে। শিশু কিশোরদের মৃত্যু বাংলাদেশ রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। কি ধারণা পাওয়া যায় বা কি ধরনের প্রতিক্রিয়া আসলে আপনার দিক থেকে আপনি নিজে অনুভব করছেন? প্রথমত যে সমস্ত বাচ্চারা এবং যে মানুষগুলো এই দুর্ঘটনায় নিহত হয়েছেন তাদের পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাতে চাই। এটা একটা বিশাল রকমের দুর্ঘটনা কেন ঘটেছে সেই বিষয়ক একটা বস্তুনিষ্ঠ প্রতিবেদন আমাদের দরকার। আমি আশা করি সরকারি কর্তৃপক্ষ যারা আছেন তারা এই প্রতিবেদনটি আমাদেরকে দেবেন। কিন্তু যে জায়গাটা আমাদের দেখার ব্যাপার যে এই দুর্ঘটনা হওয়ার পরে আমরা কি করছি। আমি দেখছি যে আমাদের সিভিল ডিফেন্স, ফায়ার সার্ভিস এবং হাসপাতাল কর্তৃপক্ষ, সরকারের সামরিক বাহিনী সহ অন্যান্য বাহিনীগুলো তারা ঝাঁপিয়ে পড়েছে এবং তারা তাদের প্রাণপণ চেষ্টা করছে এই উদ্ধার কার্যে নিয়োজিত থাকা। এবং বাংলাদেশের যে বিশেষ বৈশিষ্ট্য যে আমাদের দেশের মানুষ বিপদে আসলে মানুষের পাশে এসে দাঁড়ায়। আমরা দেখলাম যে অসংখ্য মানুষ রক্ত দেওয়ার জন্য এগিয়ে এসছে এবং তারা এই সকলের জন্য সমব্যথী এবং তারা যে আসলে মানুষের বিপদে যে আমরা একসাথে এসে দাঁড়াতে পারি, আবার এক জায়গায় এসে সবার জন্য হাতে হাত মিলিয়ে আমরা পরস্পরকে সান্ত্বনা দিতে পারি, শক্তি পেতে পারি, সেই জায়গাটা এসেছে। আমি একই সাথে আর একটা জিনিস বলবো যে আমরা এই সময় আমাদের সবাইকে খুব সংবেদনশীল আচরণ করতে হবে। যে মানুষগুলো এটার সঙ্গে যুক্ত ছিলেন তাদের পরিবারের প্রতি আমাদের সংবেদনশীলতা দেখাতে হবে। ফলে বিভিন্ন সামাজিক মাধ্যমে যে সমস্ত তথ্যগুলো আসছে সেই তথ্যগুলো যেন বস্তুনিষ্ঠ হয় এবং সেগুলো যেন কারো জন্য অসম্মানজনক না হয়। আমরা চাই যে এরকম দুর্ঘটনা না ঘটুক। এরকম দুর্ঘটনা কিন্তু ঘটেছে, এর আগেও ঘটেছে, এইরকম বিস্তৃত মাত্রার না, কিন্তু ঘটনা ঘটেছে, সেইগুলোরও নিরসন দরকার আছে, দেখা দরকার আছে বলছেন। বিমান পরিবহন বিশেষজ্ঞ ওয়াহিদুল আলম রয়েছেন। ওয়াহিদুল আলম, ভয়াবহ একটি দুর্ঘটনা নিঃসন্দেহে। বাংলাদেশে এর আগে গত 15 বছর এ নিয়ে অন্তত 8টি এমন ঘটনার কথা জানা যাচ্ছে। আপনি তো আরো সুনির্দিষ্ট তথ্য দিতে পারবেন। প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় পড়ার ব্যাপারটিকে কিভাবে আসলে বিশ্লেষণ করা যায়? এই জায়গায় বাংলাদেশের সক্ষমতার ঘাটতি আছে কিনা? এটা ঘাটতি অবশ্যই আছে নিশ্চয়ই, না হলে এই ধরনের দুর্ঘটনা কেন হবে? বিকজ আমরা তো এখানে যেটা প্রাথমিক ভাবে বুঝতে পারছি যে এটা মেকানিক্যাল কোনো প্রবলেম ছিল, ইঞ্জিনের প্রবলেম হয়েছে, যার ফলশ্রুতিতে এই ধরনের দুর্ঘটনা ঘটেছে এবং অতীতে এই ধরনের ঘটনা ঘটেছে। বাট সবচেয়ে ব্যাপার যে দুঃখের ব্যাপার হলো যে ধরনের যখন দুর্ঘটনা ঘটে তখন সেটা নিয়ে আলাপ আলোচনা হয়, বাট সেটা প্রতিকারের ব্যবস্থা বা সেটার কারণ কিন্তু অনুসন্ধান তদন্ত কমিটি গঠন করা হয়, বা তদন্ত কমিটির ফাইন্ডিংস কিন্তু কখনো পাবলিকলি বলা হয় না, যার ফলশ্রুতিতে এই ধরনের এয়ারক্রাফট বা যে কোনো ধরনের এয়ারক্রাফট, এটা মিলিটারি হতে পারে বা সিভিল এয়ারক্রাফট হতে পারে, এর মূল কারণ জানাটা কিন্তু পাবলিকের জন্য একটা বড় চ্যালেঞ্জ বলে আমার মনে হয় আর কি। এই কারণগুলো যদি জানা যেত তাহলে কিন্তু আমাদের বিশ্লেষণ করতে সুবিধা হতো। বাট এই জায়গাটা থেকে আমরা যেটা বলতে পারি যে এই এয়ারক্রাফট যেহেতু পুরনো এয়ারক্রাফট বা এটা মডেলও অনেক পুরনো, এটা আস্তে আস্তে ফেজ আউট হয়ে যাওয়ার পর্যায়ে রয়েছে, তখন এই এয়ারক্রাফট গুলো মেইনটেনেন্সটা আরো বেশি আপনি বলছেন সেই রক্ষণাবেক্ষণ মেইনটেনেন্সের কথা বলছেন ওয়াহিদুল আলম। স্পষ্ট আরো কথা বলতে চাই ওয়াহিদুল আলম, আরো কথা হবে নিশ্চয়ই। আসবো আবার আপনার কাছে। উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় 150-র বেশি মানুষ আহত হয়েছেন, যাদের বেশিরভাগই শিশু শিক্ষার্থী। হতাহতদের তাৎক্ষণিকভাবে কাছের হাসপাতালগুলোতে নিয়ে যাওয়া হয়। উত্তরায় বিমান দুর্ঘটনায় আহত 168 জনের মধ্যে 70 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী গণসংযোগ পরিদপ্তর ISPR। বার্ন ইউনিটের সামনে বিকেল থেকেই ছিল চিকিৎসারতদের স্বজনদের এবং সাধারণ মানুষের ভিড়। সেখানে কারো কারো হাতে প্ল্যাকার্ড দেখা যায়, যেখানে আহতদের জন্য নির্দিষ্ট গ্রুপের রক্ত চেয়ে আবেদন করা হয়েছে। আহতদের রক্ত দিতেও বার্ন ইউনিটের আশেপাশে অনেক মানুষ জড়ো হয়। আরো কয়েকজন সার্ভিস আসছেন,
বার্ন ইউনিটের পরিচালক ডাক্তার নাসির উদ্দিন বিকেলে উপস্থিতদের জানান যে রক্তের প্রয়োজন হলে তাদের জানানো হবে। এই মুহূর্তে আমাদের রক্তের প্রয়োজন নাই, আমাদের রক্ত আগামীকাল হতে লাগতে পারে। আপনারা আপনাদের পরিচয় এবং আপনাদের নাম্বার আমাদের লোকজন রাখবে, নাম এন্ট্রি করে যেতে পারেন। চিকিৎসা নিয়ে আমাদের কোনো জনবলের অভাব নেই, আমাদের ওষুধপত্রের অভাব নেই, অভাব নেই। অসংখ্য রোগী ক্রিটিক্যাল আছে, আমরা তাদেরকে আরো অ্যাসেসমেন্ট করব। সেখানে উপস্থিত থাকা সাংবাদিকরা জানাচ্ছেন বার্ন ইউনিটে ভর্তি থাকা রোগীদের অনেকেই শিশু। হাসপাতালের সামনে জড়ো হওয়া মানুষের ভিড় সামাল দিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বেগ পেতে হচ্ছে বলেও জানাচ্ছেন সেখানে থাকা বিবিসি সংবাদদাতা। বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে দুর্ঘটনায় নিহতদের মধ্যে যাদের পরিচয় শনাক্ত করা যাবে তাদের মৃতদেহ দ্রুত পরিবারের কাছে হস্তান্তর করা হবে। যোগাযোগ করবেন, যাদের রক্ত নেগেটিভ তারা 842 নম্বর রুমে যোগাযোগ করুন। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে যাদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যাবে না তাদের মৃতদেহ ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করে পরবর্তীতে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। সোমবার দুপুরে বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান বলেন, এই ঘটনাতে 100 থেকে 150 জন অগ্নিদগ্ধ হয়েছেন। প্রাথমিকভাবে ওই অঞ্চলের বেশ কিছু হাসপাতাল এবং সিএমএইচে তাদের নিয়ে যাওয়া হয়েছিল। এই মুহূর্তে 6টি হাসপাতালে 70 জনের বেশি আহত এবং প্রধানত শিক্ষার্থীরাই ভর্তি আছে বলেও জানান তিনি। পরে আইএসপিআর এর পক্ষ থেকে 164 জন আহত হওয়ার কথা জানানো হয়। আমাদের সহকর্মী বিবিসি বাংলার সাংবাদিক শাহনওয়াজ রকি সকাল থেকে দুপুর থেকে ঘটনাস্থলে ছিলেন এবং তারপর তিনি হাসপাতালগুলোতে খোঁজ খবর নিতে গেছেন। তিনি তাৎক্ষণিক সর্বশেষ যে পরিস্থিতি সেটি জানিয়েছেন, দেখে নেওয়া যাক। আমরা এই মুহূর্তে আছি উত্তরা আধুনিক হাসপাতালে, যেখানে আজকে দুপুর 1টায় যে বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীরা আহত হয়েছেন তাদের মধ্যে 60 জনকে এই হাসপাতালে এনে ভর্তি করা হয়েছে এবং এখানে একজন নিহত হয়েছেন বলে আমরা খবর পেয়েছি এই পর্যন্ত। এছাড়া আরও বিভিন্ন হাসপাতালে অনেক আহতদেরকে নিয়ে যাওয়া হয়েছে। আজকে দুপুর 1টার দিকে উত্তরা মাইলস্টোন কলেজে একটি বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। পরবর্তীতে যেটা দেখতে পেয়েছি, প্রচুর অ্যাম্বুলেন্স নিয়ে আর্মি, বিমান বাহিনী এবং অন্যান্য যে নিরাপত্তা বাহিনীরা আছে তারা উদ্ধার তৎপরতা শুরু করে এবং পুরা এলাকাটি তারা কর্ডন করে ফেলে, যার ফলে কোনো সাধারণ মানুষ সেখানে ঢুকতে পারে না। এবং আমরা অনেক অভিভাবককে দেখেছি যারা বাইরে উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে থেকে যেটা জানানো হয়েছে, যেসব মৃতদেহ এখনো শনাক্ত করা যায়নি সেগুলো শনাক্ত করার পরেই অভিভাবকদের কাছে হস্তান্তর করা হবে এবং যেগুলো এখন তৎক্ষণাৎ শনাক্ত করা গিয়েছে সেগুলো যত দ্রুত সম্ভব অভিভাবকদের কাছে হস্তান্তর করা হবে। প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় মঙ্গলবার বাংলাদেশের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। আমরা আলোচনায় ফিরতেছি, আবারও সঙ্গে আছেন কাজী ওয়াহিদুল আলম। ওয়াহিদুল আলম, কেউ কেউ বিমান ঘাঁটি, বিমানবন্দর এবং জনবসতির কাছাকাছি অবস্থানের বিষয় বলছিলেন, এই বিষয়গুলোকে কিভাবে অ্যাড্রেস করা যায়? না, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা আমরা যদি দেখি যে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর এবং সাথে সাথে বিমান বাহিনীর ঘাঁটি একই জায়গায় অবস্থিত এবং এইটা শহরের একদম কেন্দ্রবিন্দুতে অবস্থিত এবং এই জায়গাটাতে আমরা যদি দেখি এই বিমানবন্দরের আশেপাশে সবই অত্যন্ত ঘনবসতিপূর্ণ এলাকা। আমরা যদি উত্তরা বলি, আশুলিয়া বলি, টঙ্গী বলি, সবগুলো কিন্তু ঘনবসতিপূর্ণ এলাকা এবং এই দিকেও যদি আমরা আসি, ওইদিকে আবাসিক এলাকা রয়েছে, অনেক জায়গা রয়েছে। তো এইটা কিন্তু একটা আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য একটা আইডিয়াল সিচুয়েশন না। এখানে একটা আইডিয়াল সিচুয়েশন হলো যে কোনো আজকালকার দিনে আন্তর্জাতিক বিমানবন্দরগুলো কিন্তু শহর থেকে বেশ দূরে অবস্থিত হয়ে থাকে এবং যার ফলে সেই জায়গাতে যাওয়া আসার জন্য মাল্টিমোডাল ট্রান্সপোর্টেশন সিস্টেম থাকে, মানুষ সহজে যাতায়াত করতে পারে, যে কোনো দুর্ঘটনা হলে সেগুলো তাড়াতাড়ি অ্যাড্রেস করা যেতে পারে এবং সেখানে যদি এই ধরনের ক্যাজুয়ালিটি কিন্তু অনেক কম হওয়ার সম্ভাবনা থাকে। আমরা জানি যে কোনো ধরনের বিমান দুর্ঘটনা কিন্তু যখন টেক অফ করে এবং ল্যান্ডিং করে সেই সময় কিন্তু সাধারণত দুর্ঘটনা প্রবণ সময় আর কি। তো যখন আমরা যদি দেখি এখানে যে আমরা টেক অফ এবং ল্যান্ডিং এর সবসময় কিন্তু ঘনবসতির উপর দিয়েই কিন্তু প্লেন টেক অফ করছে এবং ল্যান্ডিং করছে। সো এইটা যে কোনো সময় দুর্ঘটনা তো ঘটতেই পারে। এটা আজকে মিলিটারি আর এয়ারফোর্সের এয়ারক্রাফট হচ্ছে
কালকে যে একটা প্যাসেঞ্জার এয়ারক্রাফট হবে না সেটা আমরা বলতে পারি না, আমরা আশা করি সেটা না হোক। কিন্তু যদি একটা প্যাসেঞ্জার এয়ারক্রাফট আজকে এই জবরদস্তি হতো, একটা প্যাসেঞ্জার বড় ধরনের প্যাসেঞ্জার এয়ারক্রাফট যদি এখানে অবস্থা আসতো, তাহলে 300-400 প্যাসেঞ্জার যদি এটার মধ্যে থাকতো, তাহলে কি ধরনের একটা বিভৎস পরিস্থিতির সৃষ্টি হতো, এবং সেটা সামাল দেওয়ার মতো কিন্তু আমাদের সামর্থ্য নাই ছিল না। কিন্তু আমাদের ডিজাস্টার প্রিপেয়ারনেস এর যে প্রয়োজনীয়তাটা, সেটা কিন্তু আমাদেরকে আবার চোখে আঙ্গুলে দেখে নিয়েছে আর কি। আচ্ছা, আমাদেরকে এখনই চিন্তা করতে হবে এই আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা থেকে বাইরে নিয়ে আউটস্কাটে। স্পষ্ট। কাজী ওয়াহিদুল আলম, ধন্যবাদ আপনাকে বাংলাদেশ ট্রেন্ডিং এর সময় দেওয়ার জন্য। কাজী মারুফুল ইসলাম, বিমানবন্দর স্থানান্তর বা অন্য কোথাও নেওয়ার সিদ্ধান্ত শেষ পর্যন্ত রাজনৈতিক সিদ্ধান্ত হিসেবে হয়তো প্রতিভাত হতে পারে, কিন্তু সর্বশেষ আরেকটা টার্মিনাল করা হয়েছে এখানে, নতুন করে অন্য কোথাও বিমানবন্দর স্থানান্তর বা অন্য কোনো পরিকল্পনার উদ্যোগ দেখা যায়নি। ফলে এবং নগর পরিকল্পনা বলুন বা এই অবকাঠামো পরিকল্পনার ক্ষেত্রে নানান রকম অভিযোগ সামনে আসে, কি করা যেতে পারে? আমরা আসলেই দেখেছি, আমাদের এটা দুর্ভাগ্য যে আমাদের যে অবকাঠামো পরিকল্পনাগুলো ইতিপূর্বে হয়েছে সেগুলো কোনোটাই আসলে সাধারণ মানুষের কথা, জনবান্ধব এই অবস্থানটি নেয় না। এটা খুব একটা অদ্ভুত ব্যাপার যে যখন আমরা বিমানবন্দর শহর থেকে আরও দূরে নিব, সেক্ষেত্রে যে তৃতীয় যে টার্মিনালটা করা হলো সেটা শহরের আরও ভেতরে। ইনফ্যাক্ট আপনি দেখবেন যে এটা একটা হোটেলের সীমানা প্রাচীরের সাথেই তার শুরু হয়েছে। অর্থাৎ এখানে যে ঝুঁকিগুলো, যে সম্ভাব্য ঝুঁকিগুলো থাকে, দুর্ঘটনার সম্ভাবনা সব জায়গায় থাকতে পারে, কিন্তু এই ঝুঁকিটাকে কিন্তু আরো বাড়িয়ে তোলা হলো, যেটা পরিকল্পনার সময় আরো বেশি আমলে নেওয়া যেত। এবং এটা অ্যাড্রেস করার জায়গাটা হচ্ছে যে যদি আপনার দেশের রাজনীতি এবং পরিকল্পনাবিদরা, অর্থাৎ যারা সিদ্ধান্ত গ্রহণ করেন, তারা যদি মানুষের স্বার্থটাকে গুরুত্ব দেন, অগ্রাধিকারে আনেন, তাহলে এই জাতীয় পরিকল্পনা করার কথা না। যেটা সমাবেশ ঘিরে গোপালগঞ্জে সহিংসতা, তারপর কক্সবাজারেও কর্মসূচি পালনে বাধার মুখে পড়ায় আবারও বিতর্কের মুখে পড়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জুলাই গণঅভ্যুত্থানের ছাত্র নেতৃত্বের এই দলটি তাদের কর্মসূচি পালনের ক্ষেত্রে রাষ্ট্র নিরাপত্তা বাহিনীগুলোর সহায়তা নিয়েও হচ্ছে নানা আলোচনা। প্রশ্ন উঠছে, আওয়ামী লীগ বিরোধিতাকে পুঁজি করেই দলটি তাদের রাজনীতি এগিয়ে নিতে চাইছে কিনা। তানহা তাসনিমের প্রতিবেদন। গোপালগঞ্জের মাটিতে দাঁড়িয়ে আমরা তৃপ্ত কণ্ঠে ঘোষণা করছি, মুজিববাদ, মুজিববাদ। দল গঠনের আগে ও পরে বিভিন্ন সময়ে এনসিপি নেতাদের এমন স্লোগান দিতে শোনা গেছে। তবে 16 জুলাই আওয়ামী লীগের শক্ত অবস্থান থাকা গোপালগঞ্জে যাওয়ার আগে দলটির নেতারা তাদের ভাষায় মুজিববাদ নিয়ে যেভাবে সরব হন, মাসব্যাপী কর্মসূচির আগের 15 দিনে তা দেখা যায়নি। সেদিন এনসিপির কর্মসূচি ঘিরে গোপালগঞ্জে হামলা ও সংঘর্ষে 5 জনের প্রাণহানি ঘটে। পরদিন ফরিদপুরেও একই স্লোগান দেন আহ্বায়ক নাহিদ ইসলাম। এর আগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও আর তারও আগে ফেব্রুয়ারিতে ধানমন্ডি 32-এ শেখ মুজিবের বাড়ি গুড়িয়ে দেওয়ার ঘটনাতেও সমর্থন দেন এনসিপি নেতারা। ফলে প্রশ্ন উঠছে, আওয়ামী লীগ বিরোধীদেরকে পুঁজি করেই কি এনসিপি তাদের রাজনীতি এগিয়ে নিতে চাইছে? নিছক আওয়ামী বিরোধিতা বা আওয়ামী লীগের রাজনীতির কাউন্টার করা, সেটাকে বাংলাদেশে আর প্রয়োজনীয় রাজনীতি বলে আমরা মনে করি না। বরং আওয়ামী লীগের বিচার হওয়াটাকেই আমরা আমাদের রাজনীতি বর্তমানে কর্মসূচির অংশ মনে করি। দীর্ঘমেয়াদী রাজনীতি হলো বাংলাদেশের মানুষের নাগরিক অধিকার এবং বাংলাদেশের মানুষের মানবিক মর্যাদাকে সমুন্নত করা। প্রাথমিকভাবে যেহেতু 15 বছর ধরে ফ্যাসিবাদী হিসাবে আওয়ামী লীগ এখানে গণহত্যা করেছে, আওয়ামী লীগ গুম খুন হত্যা করেছে, বিরোধী দলগুলোকে দমন নিপীড়ন করছে, ফলশ্রুতিতে এই বিচারগুলোর যখন জাস্টিস আমি চাইতে যাই, তখন অটোমেটিক্যালি আমার জাস্টিসটা চাওয়াটার বিপক্ষটা আওয়ামী লীগ চলে আসে। তবে সংস্কার বা নয়া বন্দোবস্তের কথা বললেও এখন পর্যন্ত দলটি একটি জায়গাতেই আটকে আছে বলে মনে করছেন এই বিশ্লেষক। দেখবেন যে তাদের পুরা অফারিং করার ব্যাপারটা রাষ্ট্র গঠনের না হয়ে বারংবার কোনো কিছু উপড়ানো, কোনো কিছু ভেঙে ফেলা, কখনো 32, কখনো মুজিববাদের করা, এই দিকে তাদের মনোযোগ বেশি। জনসংযোগের জন্য 1 জুলাই থেকে দেশব্যাপী পদযাত্রা শুরু করে এনসিপি। তবে গোপালগঞ্জের ক্ষেত্রে একই কর্মসূচির নাম দেওয়া হয় মার্চ টু গোপালগঞ্জ। এ নিয়ে সামাজিক মাধ্যমে বেশ কিছু পোস্ট দেয় দলটির নেতারা। কেউ আবার বলেন শেখ মুজিবের কবর ভাঙার কথাও, যদিও একে দলীয় না বরং ব্যক্তিগত বক্তব্য বলেই জানান এই এনসিপি নেতা।
মার্চ টু গোপালগঞ্জ বললো এটা আলটিমেটলি পথসভায় ছিল, নামটা হয়তো ভিন্নতা ছিল, নামটা ভিন্নতার কারণটা হচ্ছে এটাকে আলাদাভাবে গুরুত্ব দেওয়ার জন্য। আমাদের কাছ থেকে কোনোভাবেই তার হচ্ছে টুঙ্গিপাড়ায় যাওয়া কিংবা সেখানকার মাজার ভাঙা এই ধরনের কোনো প্রস্তুতি, পরিকল্পনা কিংবা উস্কানি কোনোটাই ছিল না। আইন শৃঙ্খলা বাহিনীগুলোর নিরাপত্তা বেষ্টিত হয়ে বুধবার এনসিপির শীর্ষ নেতারা সেখানে গেলেও হামলার মুখে সেনাবাহিনীর সাজোয়া জানে গোপালগঞ্জ ছাড়েন তারা। ফলে অনেকেই প্রশ্ন তুলছেন এমন নিরাপত্তা বেষ্টনী নিয়ে জনসংযোগ আদৌ কতটা সম্ভব। রাষ্ট্রীয় বাহিনীকে সাথে নিয়ে কখনো আর যাই হোক জনসংযোগ হয় না, জনসংযোগ হয় হচ্ছে জনগণের মনের ভেতরে গহীনে আপনি পৌঁছাতে পারেন কিনা। কিন্তু আমি এমন কোন একটা এজেন্ডা নিয়ে গেলাম যেখানে আমি একটা বিশৃঙ্খলা তৈরি করতে চাচ্ছি বা বিশৃঙ্খলাকে উস্কে দিচ্ছি, আমার বক্তব্য যদি এটা হয় সেটা সিম্পলি ভাবে এটা রাজনৈতিক অদূরদৃশ্যতা। পরদিন ফরিদপুরেও নিরাপত্তা বেষ্টিত হয়ে সভা সমাবেশ করতে দেখা যায় এনসিপি নেতাদের। সেখানে আবারও গোপালগঞ্জ ফিরে যাবার কথাও বলেন তারা। গোপালগঞ্জের মানুষকে, গোপালগঞ্জের সাধারণ জনগণকে আমরা এটা কোন রাজ্য যেটা আপনাকে জয় করতে হবে এবং কেন জয় করতে হবে? তার মানে আপনি মনে করছেন যে ওখানে এমন কোন শক্তিশালী কোনো কিছু আছে যেটার কাছে আপনি বারবার পরাস্ত হচ্ছেন, যে কারণে আপনি বারবার সেটার দিকে ফেরত যেতে চাচ্ছেন। এইটা ইটসেলফ প্রমাণ করে দেয় না যে আপনি রাজনৈতিকভাবে আপনি ওই যে একটা শক্তি, সেই শক্তির কাছে আপনি দুর্বলতা স্বীকার করে নিচ্ছেন। তবে সমাবেশ করতে গিয়ে হামলার মুখে পড়ে রাষ্ট্রীয় বাহিনীগুলোর সহায়তা নেয়াকে দুর্বলতা মানতে নারাজ দলটির নেতারা। 30টির উপরে জেলায় আমরা গিয়েছি যেখানে আমাদের পুলিশের সহায়তার প্রয়োজন হয় নাই, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে আমাদের কোনোরূপ সহায়তার দরকার ছিল না। কিন্তু যেখানে সন্ত্রাসীরা আমাদের উপরে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি বর্ষণ করছে, আমরা যেখানে লাইফ থ্রেটের মধ্যে আছি, সে জায়গায় আমাদের জীবন রক্ষা করা, জীবনের নিরাপত্তা নিশ্চিত করা, এটা পুলিশ বাহিনীর দায়িত্ব, সরকারের দায়িত্ব। সেটাকে দুর্বলতা হিসেবে দেখার কোনো কারণ নেই। যদিও কক্সবাজারেও বিএনপি নেতা সালাউদ্দিন আহমদকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় হামলার মুখে একইভাবে সেনাবাহিনীর সহায়তায় কক্সবাজার ছাড়েন এনসিপি নেতারা। তারা যখন শিক্ষার্থী থাকেন তখন যে অ্যাটিটিউড বা যে ভাষার ব্যবহার ওনারা করতে পেরেছেন, তারা যখন একটি রাজনৈতিক দলে রূপান্তরিত হয়ে এনসিপি আকারে আসেন তখন কিন্তু আপনার সংবরণ করাটা খুব জরুরি। এই বিশ্লেষক বলছেন, গঠনের পর থেকেই দল হিসেবে নিজেদের মতাদর্শ বা গঠনতন্ত্র এখনো স্পষ্ট করতে পারেনি এনসিপি। দলটির নেতারা অভিযোগ মানতে রাজি না হলেও মিস স্নিগ্ধার ভাষায় এখন পর্যন্ত দলটির কর্মকাণ্ডে আওয়ামী লীগ বিরোধিতার উপর ভর করে এগোনোর বিষয়টি দৃশ্যমান হচ্ছে। তানহা তাসনিম, বিবিসি বাংলা। সঙ্গে আছেন কাজী মারুফুল ইসলাম। আওয়ামী লীগ বিরোধিতা এনসিপি রাজনীতিতে কতটা মূল্য সংযোজন করছে বলে আপনার মনে হয়? দেখুন, এনসিপি কিংবা সেই অর্থে যে কোনো রাজনৈতিক দল গঠনের একটা অন্যতম কারণ থাকে যে তারা কোনো একটা স্বার্থকে প্রতিনিধিত্ব করছে। এনসিপি তার শুরুতে যে নেতৃত্ব দিয়ে শুরু হয়েছে তারা আশা করা গিয়েছিল কিংবা তারা দাবি করেছিলেন যে তারা বাংলাদেশের তরুণদের একটা কণ্ঠ হবেন, তরুণদের স্বার্থ রক্ষা করবেন। এবং তাদের অন্যতম আর একটা প্রতিশ্রুতি ছিল যে তারা প্রচলিত রাজনৈতিক দলগুলো যেভাবে কর্মসূচি পালন করে, যেভাবে তারা কার্যক্রম করে, তার থেকে তারা স্বতন্ত্র হবেন। কিন্তু আমরা ক্রমশ যেটা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের রাজনীতিক যে পরিসরটা আছে তাকে যদি আপনি আদর্শগতভাবে এবং কর্মসূচির জায়গা থেকে ভাগ করেন, তাহলে একদিকে আছে ধরেন উদারপন্থী, আর একদিকে রক্ষণশীল, কিংবা আমরা বলতে পারি একদিকে বামপন্থী আর একদিকে ডানপন্থী, মাঝখানে মধ্যপন্থী। তো এই দলটির শুরুতে তারা দাবি করেছিল যে তারা মধ্যপন্থায় থাকবে, কিন্তু আমরা যেটা দেখতে পেলাম যে ক্রমশ তারা ডান দিকে সরে যাচ্ছে এবং ডান দিকে সরতে সরতে একেবারেই যারা ডানপন্থী, যারা প্রচণ্ড রকমভাবে ডানপন্থী, সেই ধরনের ইস্যুতে চলে যাচ্ছে। যেমন নারী ইস্যুতে আমরা দেখছি যে আদিবাসী ইস্যুতে এবং তাদের কর্মসূচি যেগুলো তারা গ্রহণ করছে সেই জায়গাগুলোতে তারা কিন্তু ক্রমশ ডানপন্থায় চলে যাচ্ছে। ফলে একটা বড় রকমের অর্থাৎ ভ্যাকুয়াম যে জায়গাটা রয়েছে, যে শূন্যতা আছে, যে উদারপন্থী গণতন্ত্রী যে একটা পরিসর আছে, সেই পরিসরের জায়গাটাতে কিন্তু বড় রকম শূন্যতাও তৈরি হচ্ছে। তো এইসব ঘটনার মধ্যে বাংলাদেশের রাজনীতিতে ঘুরে ফিরে সেই ক্ষমতাচ্যুত পতিত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ একটা দলের তারাই আলোচনায় থাকছে না, তাদের রাজনৈতিক আলোচনায় থাকাটা, এইটা
অবশ্যই তাই থাকছে, দুর্ভাগ্যজনকভাবে তাই থাকছে। আমরা যাদের আজকে বিচার চাইবো, অর্থাৎ যাদেরকে আমরা আজকে নিষিদ্ধ হয়েছে, সেই দলের নেতাদের, তাদের কার্যক্রমের, সেই সংগঠনের বিচার চাওয়ার দরকার। কিন্তু এখন রাজনীতিতে দাঁড়িয়ে গেছে যে আওয়ামী লীগ থেকে কে কতটা কাছে কিংবা কে কতটা দূরে, এটা একটা দুর্ভাগ্যজনক পরিণতি। আমার মনে হয় যে একটা নতুন দল যারা তাদের ভবিষ্যতে তাদের একটা বাংলাদেশের রাজনীতিতে, ক্ষমতাতে তারা একটা স্টেক নিতে চায়, সেক্ষেত্রে এই পার্টিকুলার যে পদ্ধতি কিংবা যে কৌশল তারা গ্রহণ করেছেন, এটা খুব কাজের বা বাংলাদেশের জনগণের জন্য খুব ইতিবাচক, সেটা আমার কাছে মনে হয় না। কাজী মারুফুল ইসলাম, অনেক ধন্যবাদ বাংলাদেশ ট্রেন্ডিংয়ে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল বাংলাদেশ ট্রেন্ডিংয়ে। সৌমিত্র শুভ্র লগ আউট করছি বাংলাদেশ ট্রেন্ডিং থেকে। নির্বাচনে হেরেও ক্ষমতা ছাড়তে নারাজ জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। পদ ছাড়ার পরিবর্তে বরং তার আগ্রহ বাণিজ্য আলোচনায়। সদ্য সমাপ্ত উচ্চকক্ষের নির্বাচনে জাপানের ক্ষমতাসীন জোট সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে, কিন্তু এই কঠিন পরাজয়ের মধ্যেও পদত্যাগে রাজি নন প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। রোববার ভোট গ্রহণ শেষে এক বিবৃতিতে তিনি বলেন, এই কঠিন ফলাফল আমি শ্রদ্ধার সাথে গ্রহণ করছি, তবে এখন আমার মূল মনোযোগ বাণিজ্য আলোচনায়। ভোটের ফলাফলে দেখা গেছে 248টি আসনের উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে সরকার জোটের প্রয়োজন ছিল অন্তত 50টি আসন, অথচ তারা পেয়েছে মাত্র 47টি। প্রধান বিরোধী দল কনস্টিটিউশনাল ডেমোক্রেটিক পার্টি পেয়েছে 22টি আসন। এই ফলাফল এমন এক সময় এলো যখন মূল্যস্ফীতি, চালের দাম বৃদ্ধি এবং রাজনৈতিক কেলেঙ্কারিতে জনগণের ক্ষোভ ক্রমেই তীব্র হচ্ছিল। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক টানাপোড়েন ও সম্ভাব্য নতুন শুল্ক হুমকি পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। এই পরিস্থিতিতে কয়েকদিন আগেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার মতো জাপানকেও কড়া বার্তা দেন। তিনি ইশিবাকে 50 দিনের সময়সীমা দিয়ে হুঁশিয়ারি দেন, যদি এই সময়ের মধ্যে শান্তিপূর্ণ সমাধান ও অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত না হয়, তবে কঠোর বাণিজ্য শুল্ক আরোপ করা হবে। কিন্তু ভোটের ফলাফলে দেখা গেল জনগণ এমন চাপ বা বার্তার চেয়ে বেশি উদ্বিগ্ন ভেতরে রাজনৈতিক অচলাবস্থা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে। বিশ্লেষকরা বলছেন, প্রধানমন্ত্রী ইশিবা জনসম্পৃক্ততা এবং উদ্দীপনা তৈরিতে ব্যর্থ হয়েছেন। দেশের ভেতরে তার প্রতি আস্থা কমেছে, বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের তুলনায়। কারণ অনেক রক্ষণশীল সমর্থক মনে করেন ইশিবা যথেষ্ট জাতীয়তাবাদী নন, তার চীনা বিরোধী অবস্থানও আবের মতো দৃঢ় নয়। এই অবস্থায় রাজনৈতিক পরিসরে জায়গা করে নিয়েছে একটি ছোট কিন্তু অত্যন্ত উচ্চকণ্ঠ দল সানসেইতো। দলটির নেতৃত্বে আছেন সোহেই কামিয়া, যাকে অনেকেই জাপানের ট্রাম্প বলে আখ্যা দেন। জাপান ফার্স্ট নীতির ঝান্ডাবাহী এই দলটি এবারের নির্বাচনে 14টি আসন পেয়েছে, যেখানে আগের নির্বাচনে তাদের ছিল মাত্র 1টি আসন। সানসেইকো দলের উত্থান এসেছে মূলত ইউটিউব ও সোশ্যাল মিডিয়ার তথ্যভিত্তিক প্রচার থেকে। মহামারীকালে তারা মুখে মাস্ক না পরার আহ্বান জানায়, ভ্যাকসিন বিরোধিতা করে, এমনকি ডিপ স্টেট ষড়যন্ত্র তত্ত্ব ছড়িয়ে দিয়ে বিতর্ক তৈরি করে। জাপান ঐতিহ্যগতভাবে অভিবাসন বিরোধী ও সংস্কার প্রতিরোধী সমাজ। সাম্প্রতিক বছরগুলোতে বিদেশি পর্যটক ও অভিবাসীর ঢল সেখানে মূল্যস্ফীতি আরও বাড়িয়ে দিয়েছে। অনেক স্থানীয় নাগরিকের অভিযোগ, বিদেশিরা জাপানের সুযোগ সুবিধার অপব্যবহার করছে। এই ভেতরে থাকা ক্ষোভই ব্যবহার করেছে সানসেইতো। দলটি নির্বাচনী প্রচারে সরাসরি বলেছে, বিদেশিদের কারণে জাপান তার ঐতিহ্য হারাচ্ছে। এই ইস্যুকে সামনে রেখেই তারা জনপ্রিয়তা কুড়িয়েছে মূলধারার অনেক ভোটারদের কাছ থেকে। এই প্রেক্ষাপটে ইশিবা ঘোষণা দিয়েছেন একটি টাস্ক ফোর্স গঠনের, যারা বিদেশিদের অপরাধ বা বিরূপ আচরণ খতিয়ে দেখবে। এর মধ্যে রয়েছে অবৈধ ভূমি ক্রয়, অভিবাসন সংক্রান্ত অনিয়ম এবং সামাজিক নিরাপত্তার সুবিধা বকেয়া রাখা।
এখনো দলীয় নেতৃত্বের পরিবর্তনের বিষয়ে কিছু বলেননি ইশিবা। তবে বিশ্লেষকরা বলছেন পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে নতুন নেতৃত্বের জন্য পথ উন্মুক্ত হতে পারে। আলোচনায় আছেন সানা এ তাকাইচি, যিনি গতবার ইশিবার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, সাবেক অর্থনৈতিক নিরাপত্তা মন্ত্রী তাকায়ুকি কোবায়াশি এবং সাবেক প্রধানমন্ত্রী জুনিচিরো কোইজুমির ছেলে শিনজিরো কোইজুমি। তবে নেতৃত্ব বদল ঘটলে শুধু রাজনৈতিক নাটক নয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্য আলোচনাতেও প্রভাব পড়বে। আর এই মুহূর্তে জাপানের জন্য অর্থনৈতিক স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক আস্থা এই দুটোই সবচেয়ে জরুরি। অন্যদিকে সোমবার টোকিও স্টক এক্সচেঞ্জ ছিল বন্ধ, তবে বৈশ্বিক বাজারে ইয়েনের মান বেড়েছে। বিশ্লেষকেরা বলছেন বিনিয়োগকারীরা এই ফলাফলের জন্য আগে থেকেই প্রস্তুত ছিলেন। তবে রাজনৈতিক ঝড়ের শুরুটা এখানেই, তবে শেষ কোথায় সেটাই এখন দেখার বিষয়। তবে নেতৃত্ব বদল ঘটলে শুধু রাজনৈতিক নাটক নয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্য আলোচনাতেও প্রভাব পড়বে। আর এই মুহূর্তে জাপানের জন্য অর্থনৈতিক স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক আস্থা এই দুটোই সবচেয়ে জরুরি। যুক্তরাষ্ট্রের রাজনীতিতে প্রতিদিনই নতুন বিতর্কের জন্ম দেন ডোনাল্ড ট্রাম্প। কথাবার্তা, মন্তব্য কিংবা সামাজিক মাধ্যমে অদ্ভুত কন্টেন্ট পোস্ট করে আলোচনায় আসা যেন তার পুরনো অভ্যাস। এবার সেই বিতর্কের মাত্রা ছাড়িয়ে গেল আরও এক ধাপ। নিজের প্রতিষ্ঠিত সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক ভিডিও পোস্ট করে চরম আলোড়ন তুলেছেন প্রেসিডেন্ট। সোমবার 21 জুলাই পোস্ট করা সেই ভিডিওটিতে দেখা যায় প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামাকে গ্রেপ্তার করা হচ্ছে। ভিডিওর শুরুতেই ওবামার একটি বক্তব্য ব্যবহার করা হয়েছে, প্রেসিডেন্টরাও আইনের ঊর্ধ্বে নন। এরপর দ্রুত কেটে কেটে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী রাজনীতিকদের কিছু সংলাপ দেখানো হয়, যেখানে তারা সবাই আইনের শাসনের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন। কিন্তু এই বয়ানকে পটভূমি করে ভিডিওটি যখন দৃশ্যান্তর ঘটে তা যেন চমকে ওঠার মতো। ভিডিওর দৃশ্য এবং বর্ণনা এতটাই বাস্তবসম্মত যে অনেক দর্শক প্রথমে বুঝতেই পারেননি এটি একটি কল্পনা নির্ভর, সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি করা ভিডিও। ওভাল অফিসের দরজা খুলে প্রবেশ করে দুইজন FBI এজেন্ট তারা সোজা গিয়ে ওবামার হাতে হাতকড়া পরিয়ে দেন। পাশেই একটি সোফায় বসে থাকা ডোনাল্ড ট্রাম্প হাসি মুখে দৃশ্যটি উপভোগ করছেন, এমনভাবেই কল্পনা করা হয়েছে ভিডিওতে। ভিডিওটির একবারের শেষে দেখা যায় জেলের ভেতরে কমলা পোশাক পরা অবস্থায় দাঁড়িয়ে আছেন ওবামা। কিন্তু এই ভিডিওতে সবচেয়ে বিস্ফোরক বিষয় ছিল কোনো অংশে এটিকে কল্পনা নির্ভর বা AI জেনারেটেড বলে কোনো সতর্কতা বা ব্যাখ্যা দেননি ট্রাম্প। না আছে কোনো ডিসক্লেইমার, না আছে স্পষ্ট কোনো ব্যাখ্যা। ফলে তা দেখে বহু ব্যবহারকারী বিভ্রান্ত হয়ে পড়ে এবং অনেকেই সেটিকে বাস্তব ঘটনা ধরে নিয়ে প্রতিক্রিয়া জানান। ভিডিওটি ট্রুথ সোশ্যালের পর দ্রুত ছড়িয়ে পড়ে এক্স, ফেসবুক, টেলিগ্রাম এবং ইউটিউব সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে। ভিডিওটি নিয়ে ট্রাম্পের সমর্থক এবং বিরোধীদের মধ্যে শুরু হয় তীব্র বিতর্ক। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন একজন প্রেসিডেন্টের মুখ থেকে এমন একটি বিভ্রান্তিকর ভিডিও পোস্ট করা শুধু দায়িত্ব জ্ঞানহীনতা নয়, বরং তার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হতে পারে। তারা আশঙ্কা করছেন এই ধরনের ভিডিও ভবিষ্যতে আমেরিকার নির্বাচনী পরিবেশকে আরও বেশি বিদ্বেষমূলক এবং উত্তপ্ত করে তুলবে। বিশ্লেষক এবং প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে এই ঘটনার মাধ্যমে আবারও সামনে এলো AI নির্ভর কন্টেন্টের নিরাপত্তা ও সামাজিক প্রভাব নিয়ে গভীর উদ্বেগের বিষয়। অনেকেই বলছেন AI ভিডিও নির্মাণের এই প্রবণতা ভবিষ্যতে ভুল তথ্য ছড়িয়ে জনমত প্রভাবিত করার নতুন মাধ্যম হয়ে দাঁড়াতে পারে। এর আগে নির্বাচনী প্রচারে নিজের মামলার প্রসঙ্গ বা বাইডেন প্রশাসনের সমালোচনা করতে গিয়ে ট্রাম্প কল্পিত ভিডিও বা প্রতীকী ছবি পোস্ট করেছেন। কিন্তু এবার ওবামাকে নিয়ে একটি গ্রেপ্তার দৃশ্য পোস্ট করা অনেকেই দেখছেন এ ধরনের রাজনৈতিক হুমকি বা শক্তি প্রদর্শন হিসেবে, বিশেষ করে যখন তিনি নিজেও একাধিক ফৌজদারি মামলায় অভিযুক্ত। ডেমোক্র্যাটিক পার্টির নেতারা ইতোমধ্যেই ট্রাম্পের এই পোস্টের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তাদের বক্তব্য, রাজনৈতিক প্রতিপক্ষকে এইভাবে কাল্পনিক গ্রেপ্তারের মাধ্যমে উপহাস করা শুধু অনৈতিক নয়, বরং গণতান্ত্রিক মূল্যবোধের উপরও সরাসরি আঘাত। এখন পর্যন্ত বারাক ওবামার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি না এলেও তার ঘনিষ্ঠরা একে সীমা লঙ্ঘন করা কাজ বলে আখ্যা দিয়েছেন।
যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যমে ইতোমধ্যে প্রশ্ন উঠেছে, এআই ভিডিও বিশেষ করে রাজনৈতিক উদ্দেশ্যে নির্মিত হলে সেটির প্রচার বা পোস্ট করা কতটা আইনসিদ্ধ। অনেকে বলছেন, নতুন আইন প্রণয়ন না করা হলে ভবিষ্যতে এমন আরও ভিডিও তৈরি করে রাজনৈতিক বিভাজন সৃষ্টি করা অসম্ভব নয়। তবে ট্রাম্পপন্থীরা বলছেন এটি নিছকই মজার ভিডিও বা পলিটিক্যাল মেসেজ। তাদের দাবি ডেমোক্র্যাটরাই অতিমাত্রায় প্রতিক্রিয়া দেখাচ্ছেন। এই বিতর্ক আরও একবার স্মরণ করিয়ে দিল, এআই প্রযুক্তি যেমন নতুন সম্ভাবনা তৈরি করছে, তেমনি রাজনৈতিক অপব্যবহারের একটি নতুন ক্ষেত্র হিসেবেও সামনে আসছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ভবিষ্যতের রাজনীতিতে কে কোন তথ্য বিশ্বাস করবেন তা নির্ধারণ করবে কন্টেন্টের প্রামাণ্যতা নয়, বরং তা কে কখন কিভাবে ছড়াচ্ছে সেই রাজনৈতিক উদ্দেশ্য। যুক্তরাষ্ট্রকে সরাসরি বার্তা দিয়েছে সৌদি আরব। সিরিয়ার দক্ষিণাঞ্চলে সরকারি বাহিনী মোতায়েন যায় রিয়াদ। সংঘর্ষ থামাতে এবার সক্রিয় ভূমিকা নিচ্ছে তারা। গোষ্ঠীগত সংঘাতে উত্তপ্ত সিরিয়ার সুয়েইদা অঞ্চল, সেখানে প্রায় প্রতিদিনই হচ্ছে সহিংসতা। দ্রুজ ও বেদুইনদের মধ্যে চলছে পাল্টাপাল্টি ধাওয়া। ইতিমধ্যে জড়িয়েছে সরকারি বাহিনীও। এই প্রেক্ষাপটে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফোন দেন মার্কো রুবিওকে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সরাসরি আলোচনা করেন তিনি। মিডল ইস্ট আই জানায়, ওই ফোন আলাপে রিয়াদ জানায় সরকারি বাহিনীর নিয়ন্ত্রণ ছাড়া পরিস্থিতি সামলানো যাবে না। তাদের দাবি, সিরিয়ার সেনা মোতায়েনেই স্থিতিশীলতা ফিরবে, আর এই পরিকল্পনায় রিয়াদ চায় মার্কিন সমর্থন। এই অনুরোধই এখন মার্কিন প্রশাসনের টেবিলে। তবে ব্যাপারটা এত সহজ নয়, কারণ সুয়েইদা এলাকায় সেনা মোতায়েন নিয়ে আপত্তি ইসরায়েলের। এই অঞ্চলটি সিরিয়ার হলেও প্রায়ই সেখানে হামলা চালায় তেল আবিব। সম্প্রতি এমনই এক হামলায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে সৌদি। ইসরায়েলি বিমান হামলার লক্ষ্যবস্তু ছিল দামেস্কো ও সুয়েইদা। রিয়াদ মনে করছে এটা আগ্রাসন ছাড়া আর কিছু নয়। সরাসরি এই হামলার নিন্দা জানিয়েছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ফোনে সিরীয় প্রেসিডেন্ট আহমদ আল শারার সঙ্গেও আলোচনা করেন তিনি। সৌদি জানিয়েছে, সিরিয়ার স্থিতিশীলতা ফিরিয়ে আনতে তারা সব সময় পাশে থাকবে, আর এজন্য দরকার কেন্দ্রীয় বাহিনীর নিয়ন্ত্রণ। তবে রিয়াদের এই অবস্থান ইসরায়েলের জন্য অস্বস্তির। সিরিয়ার সুয়েইদা শহরে বসবাস করে প্রায় 7 লাখ দ্রুজ। এই গোষ্ঠী একসময় সরকারের সঙ্গে সংঘাতেও জড়িয়েছে। এখন আবার তাদের উপর হামলার অভিযোগ উঠেছে বেদুইনদের। পরিস্থিতি এতটাই জটিল যে কোনো সময় ফের রণক্ষেত্রে পরিণত হতে পারে অঞ্চলটি। এই আবহে সেনা মোতায়েনের বিষয়টি সামনে আনলো সৌদি। তাদের দাবি, এতে শান্তি প্রতিষ্ঠা সহজ হবে। কিন্তু ইসরায়েল চায় না সিরিয়ার বাহিনী এখানে শক্তিশালী হোক, আর এখানেই তৈরি হয়েছে বড় কূটনৈতিক চাপ। যুক্তরাষ্ট্র এখন এক কঠিন পরিস্থিতিতে। একদিকে পুরনো মিত্র ইসরায়েল, অন্যদিকে সাম্প্রতিক মিত্র সৌদি আরব। তাদের অবস্থান পুরোপুরি বিপরীত, আর এ অবস্থায় সিদ্ধান্ত নিতেই হিমশিম খাচ্ছে ট্রাম্প প্রশাসন। মধ্যপ্রাচ্যে ফের বাড়ছে উত্তেজনা, আর তার কেন্দ্রবিন্দুতে সিরিয়ার এক অঞ্চল সুয়েইদা। এই অঞ্চল ঘিরে মুখোমুখি হয়েছে রিয়াদ ও তেল আবিব, আর সেই উত্তাপ লেগে যাচ্ছে ওয়াশিংটনেও। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রহমান এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।